বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের উচ্চতর গণিত ক্লাসে। উচ্চতর গণিত ক্লাসে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। তোমরা বোর্ডে লেখা দেখতে পাচ্ছ, সরল লেখা। অধ্যায়টা তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে অনেকগুলো অনুশীলনী, অনেকগুলো বলতে প্রায় 7টি অনুশীলনী, কিন্তু নাম দেওয়া হয়েছে সরলরেখা। তো আসলেই সরলরেখা নিয়েই মূল আলোচনা, কিন্তু সরলরেখা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে স্থানাঙ্ক। স্থানাঙ্ক কি, সেটা কিভাবে নির্ধারণ করা হয়, এই বিষয়টা আগে বুঝতে হবে, এবং এই স্থানাঙ্ক বিষয়ক প্রথম 4টি অনুশীলনীতে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা প্রথমে জানবো স্থানাঙ্ক কি, আসলে এই কনসেপ্টটা আমরা আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তারপরে স্থানাঙ্কের যে শ্রেণী বিভাগ, প্রকারভেদ, বিভিন্ন ধরনের স্থানাঙ্ক হয় সেটা আমরা জানবো। তারপরে আমরা আস্তে আস্তে অগ্রসর হব স্থানাঙ্কের বিভিন্ন বিষয়। যেমন স্থানাঙ্কের প্রথম যে বিষয়টা আসবে, দুটি বিন্দুর অবস্থান যখন আমরা নির্ণয় করব, দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করার বিষয়টা প্রথমে আসবে, যেটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো কিছুটা। তারপরে আসবে পরবর্তী অনুশীলনীতে আসবে যে একটা রেখাংশ যদি একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হয়, তাহলে ওই বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক অথবা বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকলেও অনুপাতটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এই বিষয়টা আসবে। তৃতীয় অনুশীলনীতে যেটা আসবে সেটা হলো ক্ষেত্রফল নির্ণয়, যেটা তোমরা 9-10 করে আসছো। ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজ বা পঞ্চভুজের ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের কনসেপ্ট আসবে। স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা সেটা কিভাবে করতে পারি। তারপরে চতুর্থ যে অনুশীলনীটা, সেটা হলো সঞ্চার পথ বিষয়ক। তো আমরা ওই সময় আলোচনা করব সঞ্চার পথ কি কি সমাচার। আপাতত আমি ধারণা দিলাম যে প্রথম 4টি অনুশীলনী আমাদের এই বিষয়গুলো আছে। প্রথম অনুশীলনীতে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়। দ্বিতীয় অনুশীলনীতে অনুপাত নির্ণয়, বা একটা নির্দিষ্ট অনুপাত দেওয়া থাকলে বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয়। তৃতীয় অনুশীলনীতে থাকবে ক্ষেত্রফল নির্ণয়। চতুর্থ অনুশীলনীতে থাকবে সঞ্চার পথ বিষয়ক কিছু আলোচনা। তো চলো প্রথমে আমরা জেনে নেই স্থানাঙ্ক কি, কিভাবে আসলো, এই বিষয়টা একটু আলোচনা করি। স্থানাঙ্কর শ্রেণী বিভাগ আছে, সেটা আমরা দেখব। স্থানাঙ্ক কত প্রকার, কিভাবে আসলো, উদ্দেশ্যটা কি, এইসব নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। তাহলে চলো স্থানাঙ্ক নিয়ে কথা বলি। কোঅর্ডিনেট, ইংরেজিতে বলে কোঅর্ডিনেট, তোমরা দেখে নিবা। হ্যাঁ, ইংরেজি প্রতিশব্দগুলো কিন্তু জানা থাকা দরকার, কেননা এই ইন্টারমিডিয়েট লেভেলের পরে যে লেভেলে যাবে তোমরা, হ্যাঁ, কেউ ম্যাথমেটিক্সে হয়তো অনার্স করবে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করবে, হ্যাঁ, যে লেভেলেই যাও না কেন সেখানে কিন্তু কোনো বাংলা মিডিয়ামের বই পাবে না। কাজেই তখন সুবিধা হবে এখন যদি তোমরা গুরুত্বপূর্ণ টার্মগুলার ইংরেজি প্রতিশব্দ জেনে যাও। হ্যাঁ, স্থানাঙ্ক, কোঅর্ডিনেট। স্থানাঙ্ক কি, আসলে যদি আমরা শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে এর অর্থ অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। স্থানের অঙ্ক, স্থানাঙ্ক, স্থান নির্দেশক অঙ্ক। তার মানে যে অঙ্ক করে আমরা কোনো কিছুর স্থান বা অবস্থান নির্ণয় করতে পারবো, সেটাই স্থানাঙ্ক। এখানে মেইনলি স্থানাঙ্ক বলতে কোনো বিন্দুর, একটা তলে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই উচ্চতর গণিতের জ্যামিতির আলোচনায় স্থানাঙ্ক বলতে শুধুমাত্র দ্বিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তবে ত্রিমাত্রিক স্থানাঙ্কও কিন্তু হয়, সেটা পরবর্তীতে তোমরা দেখবে। তবে হ্যাঁ, তোমাদের ফিজিক্সে ত্রিমাত্রিক স্থানাঙ্কের ধারণা আছে, গণিতেও আছে, ভেক্টর যখন পড়বে সেখানেও কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্কের কনসেপ্ট আছে। তবে এই জ্যামিতির আলোচনায় আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে মেইনলি কথা বলবো। দ্বিমাত্রিক স্থানাঙ্ক বলতে আসলে একটা তলের দুইটা মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বা এক্স অক্ষ ওয়াই অক্ষ, যাকে আমরা বলি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই দুটি মাত্রা, দুটি অক্ষ, দুটি মাত্রা। তো এই একটা তলে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় সংক্রান্ত এই চিন্তা প্রথম যার মাথায় আসছিল তিনি হচ্ছেন একজন বিখ্যাত গণিতবিদ, রেনে দেকার্তে। হ্যাঁ, তার নাম অনুসারে এটাকে কিন্তু বলা হয় কার্তেসীয় স্থানাঙ্ক, তার নাম অনুসারে। হ্যাঁ, এটা কি, মানে যে কোনো দুইটা মাত্রার সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা।
মাত্রা দুটাকে আমি যেটা বললাম কোনো ব্যাখ্যা না দিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ ওয়াই অক্ষ বললে তোমরা খুব ভালোভাবেই বোঝো এক্স অক্ষ কি ওয়াই অক্ষ কি, আর এই দুটো অক্ষ পরস্পর লম্বভাবে ছেদ করে। তো এর মধ্যে যে তল থাকে সেই তলে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করাই এই স্থানাঙ্কের কাজ। রেনে দেকার্তে কথিত আছে যে তিনি যখন স্টাডি করছিলেন তখন একটা মাসি তাকে খুব বিরক্ত করছিল। এই মাসিটা এক এক সময় এক এক জায়গায় বসছিল, আর এই মাসিটার অবস্থান নির্ণয় করার চিন্তা থেকেই এই স্থানাঙ্কের চিন্তাটা তার মাথায় চলে আসে। এই মাসিটার প্রকৃত অবস্থানটা কি, যখন একটা জায়গায় বসছে তখন তিনি চিন্তা করলেন যে এই যে মাসিটা যে বসে আছে এটা আসলে আমি কিভাবে নির্ধারণ করব যে কোথায় বসে আছে। তখন উনি চিন্তা করলেন যে এভাবে যে এই প্রান্ত থেকে কত দূরে আছে, ওই প্রান্ত থেকে কত দূরে আছে, এটা নির্ণয় করে দেখলো যে এই দুটো অবস্থান যদি আমরা নির্ণয় করতে পারি যে এই প্রান্ত থেকে কত দূরে আর ওই প্রান্ত থেকে কত দূরে, তাহলে তো প্রকৃত অবস্থান পাওয়া যায়। এভাবে কিন্তু একটা মাসির অবস্থান নির্ণয় করার চিন্তা থেকেই কিন্তু এই স্থানাঙ্কের উদ্ভব হয়, রাইট? তো কিভাবে, এই যে ধরো দুইটা মাত্রা আমরা যেটা বলি, ধরো এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, তবে হ্যাঁ আমি শুধু ধনাত্মক প্রান্তটা আপাতত আঁকছি, ধনাত্মক প্রান্তটা, এটা ঋণাত্মক প্রান্ত আছে, ঋণাত্মক প্রান্ত আছে, সেটা আপাতত আঁকছি না। দুটো অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটাকে আমরা বলি পয়েন্ট অফ অরিজিন বা মূল বিন্দু। তো মনে করো মাসিটার অবস্থান ছিল এই জায়গায়, তিনি চিন্তা করলেন যে এই প্রান্ত অর্থাৎ এই যে অক্ষ, প্রান্ত বলতেছেন, এই অক্ষ থেকে এই বিন্দুটা কত দূরে আছে এটা চিন্তা করলেন। এটা যদি পরিমাপ করা যায়, আর যদি এই যে এই মাত্রা অর্থাৎ ওয়াই অক্ষ থেকে বিন্দুটা কত দূরে আছে এটা যদি পরিমাপ করা যায়, তাহলেই তো প্রকৃতপক্ষে জানা যায় যে মাসিটা কত দূরে কোথায় আছে, অবস্থানটা মোটামুটি নির্ণয় করা যায়। এরকম চিন্তা থেকেই কিন্তু স্থানাঙ্কের উদ্ভব হলো। এখন এই যে বিন্দু, উনি এই যে এক্স অক্ষ থেকে যে দূরত্ব, লম্ব দূরত্ব ওই বিন্দুটা, আর ওয়াই অক্ষ থেকে যে লম্ব দূরত্ব উনি পরিমাপ করলেন, আর উনি তখন এরকম একটা আসলো যে ওয়াই অক্ষ থেকে যে লম্ব দূরত্বটা আমরা পরিমাপ করলাম ওই বিন্দুটা মাসির অবস্থানটা, ওয়াই অক্ষ থেকে যে লম্ব দূরত্ব বিবেচনা করলাম এটাকে বলা হচ্ছে ভুজ, এটাকে বলা হচ্ছে ভুজ। আর এক্স অক্ষ থেকে যে লম্ব দূরত্ব বিবেচনা করলাম এটাকে বলা হচ্ছে কোটি। আর ভুজকে এক্স দ্বারা এবং কোটিকে ওয়াই দ্বারা নির্দেশ করে উনি এই বিন্দুটার স্থানাঙ্ক এভাবে লিখলেন এক্স কমা ওয়াই। তার মানে যখন এভাবে লিখলেন, একটা বিন্দুর পাশে যখন এভাবে লিখলেন, তখন এই যে প্রথমে যে লিখছেন যে অঙ্কটা, এইটা এই বিন্দুর ভুজ বলবে, এটাকে বলবো আমরা এই বিন্দুর ভুজ। আর এই যে কমা দিয়ে পরে আরেকটা অঙ্ক লিখলেন, এটাকে বলবো আমরা কোটি। তাহলে ভুজ কাকে বলে, কোন বিন্দুর ভুজ কাকে বলে? যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ যে এই যে তুমি ভুজ কোটি বলছো, ভুজ কি, তখন তুমি বলবা ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর লম্ব দূরত্বকে ওই বিন্দুর ভুজ বলে, ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর লম্ব দূরত্বকে ওই বিন্দুর ভুজ বলে, আর এক্স অক্ষ থেকে কোন বিন্দুর লম্ব দূরত্বকে ওই বিন্দুর কোটি বলে, রাইট? এখন আমি যদি তোমাকে বলি যে একটা বিন্দুর স্থানাঙ্ক 2π, এভাবে বলতেছি একটা বিন্দুর অবস্থান আছে এই জায়গায় 2π, একটা বিন্দুর স্থানাঙ্ক 2π, কার্তেসীয় স্থানাঙ্ক। আমি যদি তোমাকে বলি এক্স অক্ষ থেকে এই বিন্দুটা কত দূরে আছে, 5 একক। এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কোটি, আর কোটি হলো কমার পরের যে অঙ্কটা এটা, তাহলে এক্স অক্ষ থেকে কত দূরে আছে, 5 একক দূরে। এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, 2 একক দূরে আছে। এই যে ব্যাপারটা অনেকটা কিন্তু এরকম, তাই না? এই হচ্ছে আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক। আর এই কার্তেসীয় স্থানাঙ্কের পাশাপাশি আরেক ধরনের স্থানাঙ্ক নির্দেশ করা হয়, সেক্ষেত্রে এই দুইটা অক্ষ বিবেচনা করা হবে না, দুইটা অক্ষ বিবেচনা না করে একটা অক্ষ বিবেচনা করা হবে, একটা অক্ষ, সেটা হলো এক্স অক্ষ, এবং এক্স অক্ষের ধনাত্মক বিবেচনা করা হবে। ধরো এই বিন্দুটাই আমরা অবস্থান নির্ণয় করব এরকম ভাবে যে এক্স অক্ষ থেকে বিন্দুটা কত দূরে আছে এটা আমরা জানবো এক্স অক্ষ থেকে, বা আমি পুরাটা একবারে বলি, এই বিন্দুটা আমি না দিলাম। এখন এই বিন্দুটার অবস্থান বলতে এক্স অক্ষ থেকে কতটুকু লম্ব দূরত্ব সেটা না, এটা হলো যে মূল বিন্দু থেকে বিন্দুটা কত দূরে আছে, মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে অক্ষদ্বয়ের যে ছেদ বিন্দু, মূল বিন্দু থেকে একটা বিন্দু কত দূরে আছে সেই দূরত্বটা, এটাকে বলা হচ্ছে আর ভেক্টরে কিন্তু এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, রাইট? এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, ভেক্টরের ক্ষেত্রে। আর ধনাত্মক এক্স অক্ষের সাথে এই বিন্দুটা, এই যে আর, এই বিন্দুর মূল বিন্দু থেকে সংযোজক সরলরেখা, এই আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে এটাকে বলা হয় থিটা। তো এই বিন্দুটা যখন আমরা মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে পারবো,
আর এই যে রেখাংশটা, এই রেখাংশটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ পূর্ণ করছে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে এই দুইটা বিষয় দিয়ে অর্থাৎ r থিটা, এই দুইটা বিষয় দিয়ে এই বিন্দুটার স্থানাঙ্ক নির্দেশ করা যেতে পারে। হ্যাঁ, এই ব্যবস্থাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। এই ব্যবস্থাটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে একটা কনসেপ্ট চলে আসে যে পোলার স্থানাঙ্ক আছে, তো মেয়ার স্থানাঙ্ক কই? মেয়ার স্থানাঙ্ক কিন্তু নাই, এটা পোলার স্থানাঙ্ক। আসলে ব্যাপারটা হলো পোল মানে প্রান্ত, পোল মানে প্রান্ত। হ্যাঁ, এখানে প্রান্ত নির্দেশক রেখা, এটা কোন প্রান্তে আছে, আর এখানে থিটা। এই যে পোল মানে প্রান্ত, দেখো এখানে কিন্তু একটা প্রান্তের সৃষ্টি হয়েছে। আমি যদি এখানে লম্বটা আঁকি, দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ, তার এই প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, এরকম প্রান্তের সৃষ্টি হয়েছে। এই কারণে একে বলা হচ্ছে পোল মানে প্রান্ত, সেখান থেকে পোলার প্রান্তিক, প্রান্তিক অবস্থান, পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, এখন এই যে পোলার স্থানাঙ্ক, আমরা তো কার্তেজীয় স্থানাঙ্কে দেখলাম যে কমার আগে যেটা ছিল সেটা ভুজ, কমার পরে যেটা ছিল সেটা কোটি। তাহলে এই যে পোলার স্থানাঙ্ক, এখানে আর কে কি বলবো, থিটাকে কি বলবো? এটা কিন্তু একটা ফ্যাক্ট, তাই না? যে আর কে কি বলবো, থিটাকে কি বলবো? আর হচ্ছে দেখো, আমরা কিন্তু এই যে x অক্ষের ধনাত্মক দিক উপরের দিক বুঝি, x অক্ষের ঋণাত্মক দিক বলতে কিন্তু নিচের দিক বুঝি, y অক্ষের ধনাত্মক দিক বলতে ডান দিকে বুঝি, y অক্ষের ঋণাত্মক দিক বলতে y অক্ষ থেকে বাম দিকে যদি কোনো লম্ব দূরত্ব হিসাব করা হয় সেটা কিন্তু ঋণাত্মক, রাইট? কিন্তু দেখো তো এই ও বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা ধনাত্মক না ঋণাত্মক? কোনো কিছুই বলা যায় না। এই জন্য এটাকে বলা হয় মডুলাস। এটা আর কে বলা হবে মডুলাস। এটার ধনাত্মক ঋণাত্মক বলে কোনো কথা নাই, অলওয়েজ ধনাত্মক। এই জন্য এটাকে বলা হয় মডুলাস। আর এই থিটাকে বলা হবে আর্গুমেন্ট, থিটাকে বলা হবে আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে এই আর হচ্ছে মডুলাস, থিটা হলো আর্গুমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুটারই কিন্তু কার্তেজীয় স্থানাঙ্ক ছিল xy, রাইট? এখন আমি যেটা করতে চাই সেটা হলো যে এই যে এই বিন্দুর কার্তেজীয় স্থানাঙ্ক xy, পোলার স্থানাঙ্ক r থিটা, এই xy এবং r থিটার সাথে একটা সম্পর্ক প্রতিপাদন করতে চাই, একটা সম্পর্ক স্থাপন করতে চাই। কারণ একই বিন্দুকে দুই ভাবে আমি নির্দেশ করেছি। এই যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ কার্তেজীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি, এটা কিন্তু খুব অনায়াসে নির্ণয় করা সম্ভব। কেননা এইটুকুই কিন্তু ছিল x, রাইট? এইটুকু x ছিল না, এইটুকু ছিল x, তাহলে নিশ্চয়ই এই বাহুটা x, এই সমকোণী ত্রিভুজের, রাইট? দেখো এখান থেকে এইটুকু কি y অক্ষ থেকে লম্ব দূরত্ব, এখান থেকে এইটুকু y অক্ষ থেকে লম্ব দূরত্ব, আর এখান থেকে এইটুকু ছিল কোটি y, রাইট? আমি যদি এই লম্বকে, এই বিন্দুটাকে যদি আমি বলি p বিন্দু, আর এই লম্বটাকে যদি বলি pm, তাহলে pm = y, আর এটা যদি n দেই তাহলে pn = x, অর্থাৎ om = x, এভাবে কিন্তু আমি বলতে পারি। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আমি যদি এই থিটার সাপেক্ষে, এই যে থিটা কোণের লম্ব নিশ্চয়ই pm অর্থাৎ y, আর থিটা কোণের ভূমি হচ্ছে om অর্থাৎ x। তাহলে দেখো লম্ব ভূমি, আবার এখানে অতিভুজ আছে আর, একটা সমকোণী ত্রিভুজে কোন একটা কোণের সাপেক্ষে যদি ভূমি লম্ব দেওয়া থাকে, আবার ওদিকে যদি অতিভুজ থাকে, ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত কিন্তু ব্যবহার করতে পারি, রাইট? তিনটা বাহুর দৈর্ঘ্যই জানা আছে, ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত আমি এখানে প্রয়োগ করতে পারি। দেখো আমি যদি এখানে sin থিটা নেই, sin থিটা, এই যে এই কোণের sin অনুপাত, তোমরা জানো sin মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে থিটা কোণের লম্ব হলো y, তার মানে pm y, আমি একবার সংক্ষেপে লিখলাম y, অতিভুজ কি r। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি r r গুণন করি তাহলে y = r sin থিটা, দেখো y = r sin থিটা। দেখো আর যদি আমি বর্গ করি y² = r² sin স্কয়ার থিটা, তাহলে এখানে বর্গ করে দিয়েছি। তো sin থিটা নিয়ে যেভাবে করেছিলাম একইভাবে cos থিটা করি, তো cos থিটা করি। না cos থিটা কি ভূমি বাই অতিভুজ, ভূমি হলো x, অতিভুজ r। তাহলে দেখো x = r cos থিটা, রাইট? যদি আমি বর্গ করি উভয় পক্ষে x² = r² cos স্কয়ার থিটা। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো তো এই দুটো সমীকরণ যদি আমরা
যোগ করে দিই, এই দুটো সমীকরণ যোগ করব, এই সমীকরণটা যোগ করব আর এই সমীকরণটা ওইটার সাথে, তাহলে কি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, এখানে r স্কয়ার কমন আছে, দেখো r স্কয়ার কমন, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, লক্ষ্য করো, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো 1, তাহলে আমরা কি পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, দ্যাট ইজ আমি বলতে পারি r ইকুয়াল টু, যদি r রাখি তাহলে এটা হয় রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন বর্গমূল করেছি বলে প্লাস মাইনাস দিও না, কেন? আমি বলেছি r অলওয়েজ মডুলাস, সুতরাং এটা ঋণাত্মক মান আসবে না, রাইট? কারণ আমরা জানি মডুলাস অফ মাইনাস a ইকুয়াল টু a, যদি মাইনাস হয় মডুলাস দিলে সেটা প্লাসে হয়, তাই না? কাজে এটা প্লাস মাইনাস দেওয়ার কোনো মানে নেই, বুঝতে পেরেছো? এখন দেখো এখানে এই যে আমি বলেছিলাম যে কার্টেসীয় আর পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করব, দেখো তো এই ইকুয়েশন থেকে আমি কি লিখেছিলাম, y ইকুয়াল টু r sin থিটা, আমি লিখেছিলাম y ইকুয়াল টু r sin থিটা, দেখো এই ইকুয়েশন থেকে লিখেছিলাম। এখন r এবং sin থিটা যদি দেওয়া থাকে, অর্থাৎ পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে r sin থিটা, r এবং থিটা দেওয়া থাকলে আমি y বের করতে পারবো এই সূত্র ব্যবহার করে, তার মানে কার্টেসীয় স্থানাঙ্কের কোটি বের করতে পারবো। আর এই জায়গায় লিখেছিলাম cos থিটা ইকুয়াল টু x বাই r, এখান থেকে দেখো x ইকুয়াল টু r cos থিটা, রাইট? এখানে আমি পাই x ইকুয়াল টু r cos থিটা, তাহলে দেখো r এবং থিটা যদি দেওয়া থাকে তাহলে আমি x অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ বের করতে পারবো। তার মানে যেটা বোঝা গেল যে পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে পারবো। এখন প্রশ্ন হলো পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে পারবো, কিন্তু যদি কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে পোলার স্থানাঙ্ক কি পাওয়া যাবে? সেটা কি করে সম্ভব? অর্থাৎ x y দেওয়া আছে, r থিটা বের করতে চাই, r বের করব যে এই সূত্রে, এই যে x এবং y দেওয়া থাকলে দেখো r বের করা যাবে। এখন r তো বের করা যাবে x এবং y দেওয়া থাকলে, থিটা কি করে বের করতে পারি? থিটা লক্ষ্য করো, লম্ব ভূমি দুইটাই দেওয়া আছে, লম্ব ভূমি, আমি যদি এখানে tan থিটা নিই, tan থিটা সমান এই যে লম্ব বাই ভূমি, রাইট? এখন লক্ষ্য করো থিটা বের করার উপায়, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, tan যখন ওই পাশে যাবে tan ইনভার্স এই যে y বাই x, বাস। তাহলে x এবং y যদি জানা থাকে তাহলে থিটাও বের করা সম্ভব। তাহলে x y জানা থাকলে পোলার স্থানাঙ্কের মডুলাস বের করা সম্ভব, আর এই যে x এবং y এর মান বসাবো এই সূত্রে। আবার x y জানা থাকলে x এবং y এর মান বসিয়ে থিটার মানও বের করা যাবে এখান থেকে। তার মানে কি কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে তার পোলার স্থানাঙ্ক আমরা বের করতে পারবো, রাইট? তো এখানে কিন্তু একটা ফ্যাক্ট আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে, তা দেখাই একটু। এগুলি মুছিয়ে দিই, r এবং থিটার এই কনসেপ্ট থেকে r আমরা পেয়েছিলাম কি সেটাও আমরা এখানে লিখে রেখে r পেয়েছিলাম রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, যেটা মুছিয়ে দিয়েছি। আচ্ছা, ফ্যাক্ট হলো এইটা নিয়ে, আর নিয়ে কোনো চিন্তা নেই, এইটা নিয়ে একটা চিন্তা আছে বলে, এই যে থিটার মান নিয়ে। কারণ কি, ধরো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্টে না থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, মনে করো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে কার্টেসীয় স্থানাঙ্কের বিন্দুটা, অর্থাৎ p বিন্দুটা এখানে আছে, p বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে তো y অক্ষ থেকে বাম দিকে দূরত্ব, তার মানে কি ভুজ ঋণাত্মক, রাইট? আর কোটি ধনাত্মক, x অক্ষ থেকে লম্ব দূরত্ব উপরের দিকে, কোটি ধনাত্মক। তাহলে p বিন্দুটা যখন এখানে আছে তখন কিন্তু r এটা, রাইট? এটা r, আর এটা হলো আমাদের কি, এটা হলো ভুজ না কোটি, x অক্ষ থেকে বিন্দুটার লম্ব দূরত্ব কোটি y, আর ভুজ কোনটা, y অক্ষ থেকে লম্ব দূরত্ব এই যে এটা ভুজ, এটা কিন্তু মাইনাস, রাইট? বাম দিকে তো y অক্ষ থেকে বাম দিকে দূরত্বটা তো এই যে এই দূরত্বটা y অক্ষ থেকে বাম দিকে না, বাম দিকে দূরত্ব, সো এটা কিন্তু ঋণাত্মক। এখন প্রশ্ন হলো যে এই থিটা কোণ আমি বলেছিলাম x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, রাইট? এইটুকু কিন্তু থিটা। এবং যখন তুমি এই থিটা নির্ণয় করবে, এই থিটা যখন নির্ণয় করবে দেখো y ধনাত্মক কিন্তু x ঋণাত্মক, x হচ্ছে ঋণাত্মক। যখনই তুমি দেখবে y ধনাত্মক x ঋণাত্মক তখনই তো বুঝবে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে না, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। সুতরাং সেকেন্ড কোয়াড্রেন্টের হিসেবে এখানে কিন্তু একটা স্থূলকোণ চলে আসবে নিঃসন্দেহে, রাইট? এই চিন্তাগুলা আমাদের মাথায় রাখতে হবে। এবং থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রেও কিন্তু এরকম, থার্ড কোয়াড্রেন্টে কি হবে, x y দুইটাই হবে ঋণাত্মক, x y দুইটাই কিন্তু ঋণাত্মক হবে। এবং ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু
x ধনাত্মক হলেও y ঋণাত্মক হবে। এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে ইনশাআল্লাহ থিটার মান নির্ণয় করতে আর কোনো প্রবলেম হবে না। তো আমরা তো একটা উদাহরণ নিয়ে এগুলা দেখব পরবর্তীতে, অনুশীলনী থেকে দু একটা উদাহরণ নিয়ে এগুলা আমরা করার চেষ্টা করব। এখন আমাদের আর একটি বিষয় আগে আলোচনা করে নেই, তারপরে আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখব এই কনসেপ্টগুলোর উপরে। আরেকটা বিষয় কি যেটা বলেছিলাম যে প্রথম অনুশীলনীতেই আমাদের থাকবে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করা। এই দুটি বিন্দুর দূরত্ব তোমরা নবম দশম শ্রেণীতে করেছো বটে, কিন্তু এখানে আমরা বিষয়টা আরেকবার ঝালাই করে নিই। দুইটা বিন্দুর দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি কার্তেজীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব, প্রথমে আমরা কার্তেজীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নির্ণয় করব, এর পরবর্তীতে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে তা ওই দুইটা বিন্দুর দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তুমি বলতেই পারো যে কেন কার্তেজীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে ওই দুইটা বিন্দুকে আগে কার্তেজীয় স্থানাঙ্কে পরিণত করব, তারপরে কার্তেজীয় স্থানাঙ্কে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব। হ্যাঁ, ওকে, ফাইন। আবার তুমি পোলার স্থানাঙ্ক রেখেই দুইটা বিন্দুর দূরত্ব কিন্তু নির্ণয় করতে পারো, সেই ব্যবস্থাটাও আছে, এটাও আমরা দেখবো ইনশাআল্লাহ।